আজকে 9ই মার্চ ত্রিপুরার জন্যে, ত্রিপুরাবাসীর জন্যে একটা ঐতিহাসিক দিন। ঠিক 3 বছর আগে এমনি দিনে ত্রিপুরায় প্রথমবারের মতন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়। আজ তার 3য় বর্ষপূর্তি। এই শুভ দিনে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাজি সহ মন্ত্রিসভার সকল সদস্যা, সকল বিধায়ক, জনপ্রতিনিধি এবং সর্বোপরি যাদের কারণে এই পরিবর্তন সূচিত হয়েছিল, রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন 37 লক্ষ মানুষ, সবাইকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং যে দায়বদ্ধতা নিয়ে, যে প্রতিশ্রুতি নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সরকার 3য় বর্ষপূর্তিতেও সেই একই লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছেন এবং উন্নয়ন দুর্বার গতিতে ত্বরান্বিত হচ্ছে। আজকের যে 3য় বর্ষপূর্তি উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে যে সমাবেশ ছিল, সেই সমাবেশে আমরা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি ভার্চুয়ালি তিনি যুক্ত ছিলেন। একটা বিষয় আমরা লক্ষ্য করি, ত্রিপুরায় 2018-তে সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ত্রিপুরায় সবসময় ছিল কেন্দ্র বিরোধী কিছু স্লোগান কিংবা কিছু কুৎসার প্রচার। কিন্তু 18 সালে সরকার প্রতিষ্ঠিত হবার আগের থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরার জন্যে যা যা করবেন বলেছিলেন, যত দিন যাচ্ছে ততই তিনি উজাড় করে ত্রিপুরাকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্যে সর্বতোভাবে সহায়ক ভূমিকা পালন করছেন, আমাদের নীতি নির্দেশিকা দিয়ে সাহায্য করছেন। পাশাপাশি যত রকম প্রকল্প ত্রিপুরার জন্য দেয়া যায়, যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ যে স্বপ্নটাকে সামনে রেখে কাজ শুরু করেছেন, যে ত্রিপুরাটাকে গোটা দেশের মধ্যে একটা মডেল স্টেট হিসেবে, শ্রেষ্ঠ প্রদেশ হিসেবে, শ্রেষ্ঠ রাজ্য হিসেবে তৈরি করবেন, সেই লক্ষ্য যাতে পূরণ হয় তার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহায়ক ভূমিকায় আজকের দিনেও সমানভাবে দাঁড়িয়েছেন। যার ফলশ্রুতিতে আজকের এই পুণ্য দিনে 9টি প্রকল্পের কোনোটার উদ্বোধন হয়ে গেছে, যে প্রকল্পগুলি শেষ হয়েছে, এবং আরও কিছু নতুন প্রকল্প ত্রিপুরার জন্যে তার শিলান্যাস হয়েছে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, মানে এই প্রকল্পগুলির উদ্বোধন এবং শিলান্যাস এবং তার সম্পূর্ণ বাস্তবায়ন যখন হবে, নির্দ্বিধায় আমরা বলতে পারি ত্রিপুরায় শুধু কর্মসংস্থান না, কর্মসংস্থার সহ তার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে চরম পর্যায়ে যেটা হওয়ার কথা, সেই লক্ষ্যটাও পূরণ হবে। এবং তার মধ্যে উল্লেখযোগ্য আজকে যেগুলির উদ্বোধন হলো, সাবরুমে ফেনী নদীর উপর মৈত্রী সেতু উদ্বোধন হয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে। এই মৈত্রী সেতুর ফলে বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য পরিবহনের সুবিধা দুই রাষ্ট্রের সামাজিক এবং অর্থনৈতিক বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেই সঙ্গে উভয় রাষ্ট্রের এবং ত্রিপুরা প্রদেশের রাজস্ব বৃদ্ধি পাবে। মৈত্রী সেতু ব্যবহারের মাধ্যমে চিটাগাং বন্দর থেকে ভারতে পণ্য পরিবহন এবং ব্যবসায়িক লেনদেনের মধ্যে ব্যাপক গতি আসবে, যেই গতি আমরা তার আগে কোনোদিন কল্পনা করতে পারিনি। এবং উত্তর পূর্ব ভারতের একটা করিডোর হিসেবে ত্রিপুরা রাজ্য যে কাজ করবে, একটা নর্থ ইস্টের গেটওয়ে হিসেবে আমরা যেটা চাইছি ত্রিপুরাকে, সেই জায়গাটাতে পৌঁছতে গেলে মৈত্রী সেতু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্বিতীয় যেটার আজকে উদ্বোধন হলো, ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার আগরতলা স্মার্ট সিটি।
আমরা তার আগ পর্যন্ত দেখেছি যে আগরতলাতে কয়েকবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ট্রাফিক সিগন্যাল লাইট এটা দেয়া হয়েছে, কোথাও বন্ধ করে দেয়া হয়েছে ইত্যাদি একটা চলছিল। কিন্তু সুপরিকল্পিতভাবে স্মার্ট সিটির কাজ বাস্তবায়নের ফলে সিসিটিভির মাধ্যমে এখন সরাসরি শহরের স্মার্ট সিটির আইন শৃঙ্খলা, যানবাহনের চলাচল কিংবা কোথাও জল জমে গেলে, বন্যার পরিস্থিতি হলে সেইগুলি নিয়ন্ত্রণ ইত্যাদির সামগ্রিক সার্ভিলেন্স এখন একটা জায়গার থেকে করা যাচ্ছে এবং সেই সঙ্গে স্মার্ট সেন্সরের মাধ্যমে বাতাসের গুণমান মনিটরিং করা হচ্ছে, যার ফলে প্রয়োজনীয় ব্যবস্থা কখন কোথায় কী নিতে হবে সেই বিষয়টা রয়ে গেছে। এইটারও আজকে উদ্বোধন হয়েছে। আগরতলা উদয়পুর ন্যাশনাল হাইওয়ে 8 উদ্বোধন হয়েছে 48.8 কিলোমিটার দৈর্ঘ্যের, যেটাকে 4 লেন করা হচ্ছে এখন জাতীয় সড়কের, এবং তার জন্যে একটা বাড়তি সুবিধা হবে। যেখানে মৈত্রী সেতু এবং SEZ হচ্ছে আমাদের সাবরুমে, সেই জায়গায় উদয়পুর আগরতলা সড়কের উন্নয়ন সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 40,000 ঘরের আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে, এবং মানুষের যে বেসিক নিড, প্রাথমিক চাহিদা, সেইটা পূরণ করতে এটা যেমন সহায়ক ভূমিকা পালন করছে, সেই সঙ্গে মানুষের জীবনমান উন্নয়নে তার একটা প্রত্যক্ষ ভূমিকা থাকবে। আইসিপির আজকে শিলান্যাস হয়েছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট সাবরুমে, যেখানে সর্বাধুনিক টার্মিনাল সহ কার্গো টার্মিনাল বিল্ডিং, কোয়ারেন্টাইন বিল্ডিং, আমদানি রপ্তানির জন্য গুদাম নির্মাণ, কোল্ড স্টোরেজ ইত্যাদি সমস্ত ব্যবস্থাগুলি সেখানে থাকছে। কৈলাসশহর খোয়াই ন্যাশনাল হাইওয়ে 280 এর শিলান্যাস আজকে হয়েছে, যেটা 80.20 কিলোমিটার দীর্ঘ ডাবল লাইন, এবং তার ফলে কৈলাসশহর খোয়াইয়ের দূরত্ব অনেকটাই কমে যাবে। এছাড়া PMGUSI রোডের শিলান্যাস হয়েছে 85.19 কিলোমিটারের, এবং উদ্বোধন হয়েছে এই প্রকল্পের 14.20 কিলোমিটার সড়কের উদ্বোধন হয়েছে আজকে। এবং সেই সঙ্গে মাল্টি লেভেল কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স ওল্ড মোটর স্ট্যান্ডে যেটা হচ্ছে, যেখানে রিটেল এবং পাবলিক প্লাজা সঙ্গে শিশুদের খেলার ঘর জায়গা, ফুড কোর্ট, মাল্টিপ্লেক্স এইগুলি সহ দ্বিচক্র এবং চারচক্র যান এদের সর্বাধুনিক পার্কিং ব্যবস্থা ইত্যাদি থাকবে। আরেকটা শিলান্যাস হয়েছে আগরতলা এয়ারপোর্ট রোড ডাবল লেন থেকে এখন 4 লেন হচ্ছে, যেখানে আন্তর্জাতিক এয়ারপোর্ট নির্মিত হচ্ছে। এবং আন্তর্জাতিক এয়ারপোর্টে আমরা জানি যে বিভিন্ন রাজ্য থেকে না, শুধু বাইরের দেশ থেকেও আসবেন মানুষ, কাজেই তাদের প্রথম ইমপ্রেশনটাই হয় এয়ারপোর্টটা কীরকম, এয়ারপোর্ট থেকে বেরিয়ে রাজধানীতে যাওয়ার পথটা কীরকম, কতটা মসৃণ, কতটা পরিপাটি রয়েছে, সেইগুলি প্রত্যেকটা একটা ইমপ্রেশন তৈরি করে। কারণ ত্রিপুরাকে বিশ্বের দরবারে একটা শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছে দিতে গেলে এইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফার্স্ট ইমপ্রেশনের ক্ষেত্রে। সেই জন্যে এই প্রকল্পগুলির আজকে শিলান্যাস কিংবা উদ্বোধন হয়েছে। তার জন্যে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং এভাবেই ত্রিপুরার কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর জন্যে, ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ একটা প্রদেশে পরিণত করার জন্যে তিনি সহায়কের ভূমিকায় আগেও ছিলেন, এখনও আছেন, আগামী দিনেও থাকবেন। আমরা সেখানে একেবারেই দৃঢ়ভাবে বিশ্বাসী। তো এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের যে সরকার 3 বছর পূর্ণ করল, 3 বছরে অনেক কাজ হয়েছে, যেই কাজগুলি মানে শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রতিশ্রুতির বাইরেও আরও অনেক ব্যাপক কাজ হয়েছে। আমি অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এখানে আমাদের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং সহসভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। রাজীবদাকে আমি অনুরোধ করব 3 মাসে মূলত যে কাজগুলি আমাদের হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরায় 36 মাস 36টা মূল কাজ, তার উপর কিছু আলোকপাত করার জন্য রাজীবদাকে আমি অনুরোধ করব। সর্বপ্রথমে আজকের এই পবিত্র দিন আমাদের কাছে এই কারণ দীর্ঘ লড়াইয়ের পর এই ত্রিপুরা রাজ্যে আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে স্বাধীনতার
লাভ মুক্তি আমরা পেয়েছিলাম। আজকের এই পবিত্র দিনে আদরণীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তাই আমি সকল আমার যারা এখানে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। 3 সাল বেমিসাল, 36 মাসে 36টিরও বেশি কাজ আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা সম্পন্ন হয়েছে। তাই আমি আবারও আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি সমস্ত কাজ নিয়ে এখানে বিশ্লেষণ করি তাহলে অনেক সময় লাগবে। আমি শুধু মূল বিন্দু সরকারের যে কাজ সেই কাজ আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুগণ, আমরা জানি আমাদের সরকার আমরা যখন বলেছিলাম যে আমাদের সরকার আসার পর আমরা ফার্স্ট ক্যাবিনেটে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত হবে আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদেরকে 7ম বেতন কমিশন দেওয়া। আপনারা জানেন আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই রাজ্যের সরকারি কর্মচারীদের 7ম বেতন কমিশন দেওয়া হয়েছে। আমাদের সরকারের আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সরকার 7ম বেতন কমিশন চালু করেছেন। তার আনুষাঙ্গিক ডিএ এবং টিএ সেগুলি বাকি রয়েছেন, মুখ্যমন্ত্রী বারবার বলছেন। গত কিছুদিন আগেও আমাদের এই রাজ্য সরকার কিছু ডিএ সরকারি কর্মচারীদের জন্য প্রদান করেছে। সবচেয়ে বড় উল্লেখযোগ্য যেটা আমাদের এই ত্রিপুরা রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকার যেটা সহায়ক মূল্য রয়েছে, এই রাজ্যের উৎপাদিত কৃষকদের উৎপাদিত যে ধান সেই ধান সরকার এফসিআই দ্বারা ক্রয় করছেন, যার ফলে আমাদের এই রাজ্যের কৃষকদের যে আর্থিক বৃদ্ধি তা সম্ভব হয়েছে এই সরকারের ফলে। ইতিমধ্যে আমাদের এই রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নতুন করে 30,000 সামাজিক ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। ইপিডিএস সিস্টেম আমাদের সরকার চালু করেছে, যার ফলে স্বচ্ছতার সঙ্গে এই রেশনিং ব্যবস্থাকে সুদৃঢ় করার লক্ষ্যে যাতে প্রকৃত যারা রেশন কার্ড হোল্ডার তাদের কাছে প্রকৃত রেশন সামগ্রী যাতে পৌঁছে যায়, তার জন্য আমাদের রাজ্য সরকার ইপিডিএস সিস্টেম চালু করেছে, যার 100% কাজ সেখানে হয়েছে। যার ফলে ওয়ান নেশন ওয়ান পেনশন ওয়ান রেশন কার্ড চালুর যে সিস্টেম সেটা আমার রাজ্য সরকার গ্রহণ করেছে। তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার আপনারা জানেন যে 9টি জাতীয় সড়কের কাজ অলরেডি আমাদের কেন্দ্রীয় মন্ত্রক সেগুলি আমাদেরকে অনুমোদন দিয়েছে, টেন্ডার হয়ে গেছে, তার কাজ শুরু হয়ে গেছে। আগামী 1-2 বছরের মধ্যেই আমাদের এই ত্রিপুরা রাজ্য আমরা 9টি আমাদের ন্যাশনাল হাইওয়ে আমরা পেতে যাচ্ছি। আপনারা জেনে আরও খুশি হবেন, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার মাধ্যমে সকল দোকানিদের ট্রেড লাইসেন্স প্রদান করা হচ্ছে এবং দোকানিদের যারা দোকান রয়েছে তাদের ফ্রি ইন্স্যুরেন্সের ব্যবস্থা সুবিধা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনার মাধ্যমে মেয়েদের পুষ্টিকর খাদ্য প্রদানের জন্য অভিযান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তাই আজকের এই সভা থেকে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, এই সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে প্রায় 1 লক্ষ লোকের কর্মসংস্থান আমাদের এই রাজ্য সরকার ইতিমধ্যে করেছে। অটল জলধারা মিশনের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অটল জলধারা মিশনের মাধ্যমে 2022 সালের মধ্যে প্রত্যেকের বাড়িতে যাতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যমাত্রাকে কাজে লাগিয়ে আমাদের সরকার ইতিমধ্যে সমস্ত বাড়িতে অটল জলধারা মিশনের মাধ্যমে যাতে তাদের বাড়িতে পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যায় তার ব্যবস্থা আমার রাজ্য সরকার করছে। মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা আমাদের এই রাজ্যে চালু হয়েছে, যার ফলে আমাদের কৃষকদের সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে
সমস্ত কিছু সুযোগ সুবিধা আমাদের এই কৃষকরা নিয়ে যাবেন। মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে বিমানবন্দর, যেটা আমরা বিরোধী ছিলাম তখন আমরা বলেছিলাম যে মহারাজা ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে আমাদের এই বিমানবন্দর, যে বিমানবন্দরকে মহারাজার নামে উৎসর্গ করা হয়েছে। শুধু উৎসর্গ করা হয়নি, মহারাজার জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণা করে আমাদের এই প্রকৃত ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার মহারাজার প্রতি সম্মান জানানো হয়েছে। ত্রিপুরা রাজ্যের উৎপাদিত আনারস বিদেশে পাঠিয়ে আনারস চাষের যে আনারস চাষিদেরকে উজ্জীবিত করার জন্য আমার সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের জিবি হাসপাতালে নিউরো সার্জারি এবং ক্যান্সার রোগের মতো সার্জারি আমাদের সরকার চালু করেছে। যারা এই দীর্ঘদিন আমরা দেখেছি এই রাজ্যের বুকে বিগত 25 বছরে, যেই রাজ্যের মানুষ আমরা মাতৃশক্তিকে আরাধনা করি, আর এই রাজ্যের বুকে বিগত 25 বছরে মাতৃশক্তির উপর নির্যাতন হয়েছে। আমাদের সরকার আসার পর পুলিশের চাকরির ক্ষেত্রে মহিলাদের 10% রিজার্ভেশন আমাদের সরকার সে সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুগণ, পর্যটন ক্ষেত্রকে আকর্ষণ করার জন্য ইতিমধ্যে 18টি লগ হাট নির্মাণ করে আমাদের এই রাজ্যের যে আমাদের ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের ট্যুরিজম একটা শিল্প হতে পারে, সেইটাকে কাজে লাগিয়ে আমার সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এই বিগত সরকারের আমলে এই রাজ্যে শিল্প নির্মাণের ক্ষেত্রে সদার্থক ভূমিকা পালন করেনি। আমাদের সরকার আসার পর এই শিল্পের ইন্ডাস্ট্রি পলিসিকে চেঞ্জ করা হয়েছে। আমরা বিগত 25 বছরে শুনেছি কোনো শিল্পপতি ত্রিপুরা রাজ্যে আসেনি, কারণ একটা আওয়াজ ছিল এই ত্রিপুরা রাজ্যে সিটু নামক একটা ভাইরাস ছিল, তার একটা আওয়াজ ছিল দিতে হবে নাইলে ভেঙে দাও, গুড়িয়ে দাও। কিন্তু তার পরিবর্তন হয়েছে। আজকে শিল্প উদ্যোগীরা এই ত্রিপুরা রাজ্যে আসছেন। বিগত 3 বছরে প্রায় 2500-এর উপর শিল্প, ছোট বড় শিল্প আমাদের এই ত্রিপুরা রাজ্যে স্থাপিত হয়েছে। শিল্পপতিরা আগে আসলে যে কোনো পারমিশনের জন্য 3 বছর অপেক্ষা করতে হতো, কিন্তু এই নতুন পোর্টাল চালু করা হয়েছে, ইন্ডাস্ট্রি পলিসি পরিবর্তন করা হয়েছে। আর বলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আসছেন তাদের পারমিশন নেওয়ার জন্য এক ছাদের তলায় সমস্ত কিছু একসঙ্গে হয়ে যাচ্ছে। আমি আর বেশি বিস্তারিত যাচ্ছি না এই কারণ আমি যদি পড়তে থাকি আর আমাদের সরকারের কাজ সে অনেক সময় লাগবে। তাই বন্ধুগণ, আমরা এই রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে আজকে থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি জেলা মণ্ডল স্তরে বুথ স্তর পর্যন্ত আমাদের কর্মসূচি পালনের জন্য ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে। আগামী 13ই মার্চ আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের এই কর্মসূচিকে রাজ্যের সরকারকে ধন্যবাদ জানিয়ে আমাদের বিভিন্ন জেলায় আমাদের জনসভা করা হবে। সেখানে আমাদের মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সমস্ত অংশের নেতৃত্বরা, রাজ্য নেতৃত্বরা সেখানে উপস্থিত থাকবেন। আগামী 15 এবং 16 মার্চ আমরা মণ্ডল ভিত্তিক আমরা জনসভা করব। সেখানেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, বিভিন্ন দপ্তরের মন্ত্রী, বিধায়ক সবাই সেখানে উপস্থিত থাকবেন। আগামী 17, 18 এবং 20 মার্চ আমরা বুথ লেভেলে, আমরা জানি এই সারা ত্রিপুরা রাজ্যে 3324টি বুথ রয়েছে। আমরা প্রত্যেক বুথ ওয়াইজ আমরা এই রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের এই রাজ্য সরকার যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন সেইগুলি জানানোর জন্য আমাদের যে আগামী কর্মসূচি আমরা সেইগুলি বুথ লেভেল পর্যন্ত আমরা প্রতিপালিত করব। তা কাজেই আমি আবারও সকলকে আজকের এই পবিত্র দিনে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার। এক মিনিট লাস্ট 1 মিনিট কথা বলবো। 1 মিনিট কথা বলা না, শুধুমাত্র সরকারের অনেক সাফল্যের কথা রাজীবদা বললেন, মাননীয় সহসভাপতি মহোদয়। 10টা কাজ যেখানে 100% লক্ষ্যমাত্রা অর্জন করেছে অ্যাট এ গ্ল্যান্স যদি বলা হয়, সয়েল হেলথ কার্ড ডিস্ট্রিবিউশন 100%, ইপিডিএস 100%, সৌভাগ্য যোজনায় ইলেকট্রিফিকেশন
টু এভরি হাউস 100%। এলটি কনজিউমার মিটারিং, প্রিপেড মিটার যেটা 100%। জনধন অ্যাকাউন্ট 100%। এনসিইআরটি সিলেবাস গোটা রাজ্য জুড়ে 100%। সমস্ত নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীদের বাইসাইকেল প্রদান 100%। সামাজিক ভাতা 1000 টাকা করে বর্ধিত ভাতা প্রদান 100%। ওপেন ডিফিকেশন ক্লিয়ার ওডিএফ ডিক্লারেশন, মানে শৌচাগার নির্মাণ, তার মানে এটা রিফ্লেকশন দেয়। ডেফিকেশন ফ্রি, ওপেন ডেফিকেশন ফ্রি ডিক্লারেশন 100%। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং আরবান বডিজ সব ক্ষেত্রেই। আর ওয়ান কার্ড ওয়ান নেশন ইপিডিএসের একটা অন্য পার্ট যেটা 100%। এই 10টা হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স 100% সফল সরকার। বলুন এবার যদি কোনো কোশ্চেন থাকে আমার চারটা প্রশ্ন। বলুন। একসাথে উত্তর দেবেন নাকি আলাদা আলাদা করে দেবেন? আপনি যেভাবে কমফোর্টেবল। আপনি বলেছেন 3% দিয়ে দেওয়া হয়েছে গত 3 বছরে। কোন রাজ্যে কি হয়েছে সে আমি পরিষ্কার আমি আনছি না। 3% দিয়ে দিয়েছেন, 14% বকেয়া রয়েছে। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, মানুষের বেঁচে থাকে দুঃস্থ হয়ে উঠেছে। এবার আপনাকে বক্তব্য 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি বলেছেন 1 লক্ষ লোকের চাকরি। 1 লক্ষ লোকের চাকরি নিয়ে আপনাদের কোনো শ্বেতপত্র প্রকাশের ভাবনা আছে যে 1 লক্ষ লোক কোথায় কোথায় চাকরি হয়েছে? 3 নম্বর হচ্ছে আপনার ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড এবং আপনার গণবন্টন ব্যবস্থা দেখা যাচ্ছে প্রতিটা মাসেই আপনার রেশন দোকানে গিয়ে চাল হয়তো পাওয়া যায়, কিন্তু ডাল চিনি এগুলি প্রচন্ড গণ্ডগোল। হয়তো ওরা পাচ্ছে না, না বলে ওরা কি বলে ওরাই যাবে। এবং এটা স্বাভাবিক না, সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে, এটা কেন দেখবেন। আর হচ্ছে সমগ্র যোজনা বললেন, সমগ্র যোজনায় সিপাহী জোড়া জেলাতে কিছুদিন পরপরই ঠিকাদাররা স্ট্রাইক করছে, ঘেরাও করছে, ওরা বিল পায়নি। 2-3 বছর ধরে ওরা বিল পাচ্ছে না। এটা একটু দেখবেন কেন, এবং যদি আপনার কাছে উত্তর থাকে তাহলে বলে দিতে পারেন। আমি দুলালদা যেটা বললেন সুনির্দিষ্টভাবে দুটো হচ্ছে প্রশ্ন আর দুটো হচ্ছে আমার মনে হয় উপদেশ দেখার জন্যে। তো ধন্যবাদ। প্রথম বলবো ডিএ প্রসঙ্গে কর্মচারীদের 3% দিয়ে দেওয়া হয়েছে, কিছু বকেয়া আছে। বকেয়া যেটা আছে এটা রাজ্য সরকারও এই ব্যাপারে সচেতন আছেন এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশও সচেতন রয়েছে। তবে লক্ষণীয় ব্যাপার যেটা 3% ডিএ প্রদানের জন্যে বা 1% ডিএও যদি কোনো দিন প্রদান করা হতো, তার আগে যেভাবে কয়েকবার মিছিল মিটিং দাবি প্রদান ডেপুটেশন ইত্যাদি করার পর এই যে একটা মহড়া একটা নাটক চলতো, সেই সংস্কৃতিটা বন্ধ হয়েছে। প্রথম আমি বলছি তো এবার 3% দিয়েছে, তার মানে রাজ্য সরকার যে আন্তরিক কর্মচারীদের বিষয়ে, এবং তার জন্যেই প্রথম যে কমিটমেন্ট ছিল 7ম বেতন কমিশনের সবটা দিতে পারেনি, স্কেলটা দিয়েছে। পে স্কেল 7th পে স্কেল যেটা আছে সেটা দেওয়া হয়েছে পুরোপুরি। তো এই যে রাজ্য সরকারের আন্তরিকতার বহিঃপ্রকাশ, যে দাবি দাবা ইত্যাদির বাইরে গিয়েও সেটা করছেন, তার জন্য সরকারকে আমরা আবারও ধন্যবাদ জানাই, আগেও জানিয়েছি। 1 লক্ষ একটা বিষয় হচ্ছে চাকরি আর কর্মসংস্থানকে আমরা অনেক সময় মিলিয়ে ফেলি, এতে একটু গণ্ডগোল হয়ে যায়। কর্মসংস্থান সেপারেট ইস্যু, চাকরি সেপারেট ইস্যু। চাকরিটা সরকারি, কর্মসংস্থান অন্যান্য ক্ষেত্রেও হতে পারে, এটা বিজনেস এস্টাবলিশমেন্টেও হতে পারে, এটা কৃষিতেও হতে পারে কর্মসংস্থানের সুযোগ। তো কাজেই 1 লক্ষ যেটা বলা হয়েছে চাকুরি বলা হয়নি, কথাটা বোধহয় আছে। 1 লক্ষ কর্মসংস্থান করা হয়েছে নতুনভাবে এই সময়ের মধ্যে, সব মিলে সরকারি বেসরকারি কিংবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আপনাদের ক্ষমতা আছে তখন কত বেকার ছিল? আমি আপনাকে তথ্য দিয়ে বলছি, তখন 7.5 লক্ষের মতন বেকার ছিল। এবার এখন নতুন করে 1 লক্ষ যেটা বলা হয়েছে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, এর বাইরেও, এটা হচ্ছে সরাসরি যেটা কন্ট্রোলে আছে, এর বাইরেও বহু লোক এখন স্বউদ্যোগী হচ্ছেন। এরা আমাদের মাননীয় সহসভাপতি বললেন যে 3 বছরে প্রায় 2500-এর উপরে নতুন ক্ষুদ্র মাঝারি এই ধরনের শিল্প প্রতিষ্ঠান ত্রিপুরায় স্থাপিত হয়েছে। তার মানে এখানে সবাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, একটা হিউজ সংখ্যায় এখানে মানুষ নিয়োজিত আছেন। কাজেই এই 1 লক্ষটা হচ্ছে তার বাইরে। কর্মসংস্থান, আমরা টোটাল কর্মসংস্থান, চাকুরি ও কর্মসংস্থানেরই একটা পার্ট মাত্র,
চাকুরি কর্মসংস্থান এটা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণে, যেটা এটা সরকারি নিয়ন্ত্রণের কথা বলছি, 1 লক্ষ যেটা। যাচ্ছিল তাই আছে কি করে হবে? আমি যা বললাম তাতে কি মনে হয় তা? না আপনার যখন বলেন 7.5 লক্ষ বেকার ছিল, 1 লক্ষ প্রমোশন হয়েছে, আর বাকি 6.5 লাখ বা আমি আপনাকে বললাম যে অলরেডি 2,500-এর উপর শিল্প প্রতিষ্ঠান ত্রিপুরাতে ক্ষুদ্র মাঝারি স্থাপিত হয়েছে, স্বউদ্যোগী হয়েছে অনেকে, তা ওদের কর্মসংস্থান অটোমেটিক্যালি হচ্ছে। দ্যাট ডাটাবেস এটা আমাদের কাছে ক্লিয়ার এখন পর্যন্ত কমপ্লিট নেই, কিন্তু 1 লক্ষটা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণে যেটা। ঠিক আছে, হ্যাঁ বলুন। 3 বছরের রেগুলার চাকরি কতজন হয়েছে আপনাদের কাছে কি পরিসংখ্যানটা আছে? এটা এই মুহূর্তে নেই, এটা দেওয়া যাবে, নেক্সট আমি দিয়ে দেবো। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বটওয়ালের মন্ডলের একটা অফিস উদ্বোধন করতে গিয়ে বলেছিলেন অ্যারাউন্ড 17 না 14 ফিগারটা ঠিক জানেন, এই 14 বা 17 হ্যাঁ, আপনাদের কাছে তো থাকার কথা, লিমিটিং ফিগারটা থাকে। লেট, হ্যাঁ না ঠিক আছে, আপনারও একটা মানে এটা অ্যারাউন্ড 17 or 14 এটা কনফিউশন আপনার মধ্যে একটা হয়েছে। তো মিলিয়ে উনি বলছেন যে তো 50,000 উপরে চাকরি হয়েছে, এই ডাটাটা যদি সত্যি হ্যাঁ, আমি সেটাই, এই যে বললাম 1 লক্ষ, সেটা আপনি কন্ট্রাকচুয়াল বলুন, রেগুলার বলুন, টেট দিয়ে যারা পাচ্ছে তাদের বলুন, কিংবা এই যে মানে যেটা করা হয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে, হ্যাঁ আউটসোর্সিং মাধ্যমে, যেটা সরকারি নিয়ন্ত্রণে আর কি, আউটসোর্সিংয়ে যেটা হয়, তার ডাটাবেসটা হচ্ছে 1 লক্ষ। করোনার মধ্যে মূল বেতন কাটতে লাগছে। আচ্ছা, আপনাদের যে বলেছেন যে সামাজিক ভাতা, তার মধ্যে বৃদ্ধ ভাতাটা কি বন্ধ হয়ে গেছে না তো? কোনো ভাতা বন্ধ হয়নি। এমন তো অনেক জায়গায় আছে যারা বৃদ্ধরা এখনো ভাতা পাচ্ছে না, অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের টোটাল জলধারা যে মিশন, এটাকে আপনি কনফিডেন্টলি বলতে পারবেন যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, 2022 সালের মধ্যে হয়ে গেছে? অটল জলধারা মিশন কমপ্লিট হবে 22-এর মধ্যে, সেটা সুনিশ্চিত। একটা ফ্যামিলিও থাকবে না যেখানে জলের কানেকশন নেই, জল পৌঁছায়নি। জলের কানেকশন থাকবে, জল আছে না এরকম অনেক জায়গা আছে। কানেকশন কি, জল ছাড়া কানেকশন কি হবে? আছে, কানেকশন আছে, জল নেই। কানেকশন আছে, জল নেই, তো জল পৌঁছে যাবে। আর সমুদ্র যোজনা কি হবে? হ্যাঁ আপনি তো বলেন সমুদ্র যোজনা সপ্তাহ 100%। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে 50% বিলি হয়নি, বিল পাচ্ছে না, ওরা সমুদ্র যোজনা সুবিধা পাচ্ছে না। আমার বিষয় ডাটাটা হচ্ছে কানেকশন নিয়ে। আপনি বিলটা সেপারেট ইস্যু, কানেকশন দিলেই হবে। বিল ইজ সেপারেট ইস্যু। কানেকশন যারা বিল পাচ্ছে না, তারা বলছে আপনি জ্বালাবেন না, আপনি গিয়ে বলছে এই করবেন না, এটা টাকা আমাদের টাকা পরিষ্কার করা হলো, তারপর আপনি ধরবেন। জেলা থেকে ঘটনা ঘটেছে। মাননীয় সাংবাদিক বন্ধু, আপনি যেটা প্রশ্ন তুলেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই এই কারণে, কারণ সরকারের প্রতিবিম্ব হচ্ছে এই গণতন্ত্রের 4র্থ স্তম্ভ সাংবাদিক বন্ধুরা। আমরা বলেছি যে 100% সৌভাগ্য যোজনায় বিদ্যুতের কানেকশন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এবং আমি আদরণীয় দুলালদার কাছেও মানে আবেদন রাখবো, আগরতলা থেকে বেশি দূর নয়, চাম্পামুড়া গ্রাম, আগরতলা থেকে নেওয়ার ওভার 15 কিলোমিটার হবে। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে 25 বছরে সেখানে বিদ্যুৎ পৌঁছায়নি। আমরা সেই জায়গায় এই সৌভাগ্য যোজনায় আমরা বিদ্যুতের কানেকশন আমাদের সরকার আসার পর দিয়েছি। এখন কন্ট্রাক্টর বিল পায়নি বা অমুক বিল পায়নি, সেটা আপনি যেহেতু সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, আমাদের যেহেতু গোচরে এনেছেন, আমরা নিশ্চয়ই সেই ব্যাপারে খোঁজখবর নেব এবং সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে সেখানে আমরা আপনার অভিযোগটা আমরা নিশ্চয়ই দেব। কিন্তু আমার কাজ হয়েছে কিনা, যদি কোনো জায়গায় ত্রুটি থাকে, নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা এই সরকারের প্রতিবিম্ব হিসাবে কাজ করে তার অভিযোগ আমাদের কাছে রাখতে পারেন। আর যেটা আপনি বলেছেন যে কর্মসংস্থান, যে বারবারই একটা প্রশ্ন আমাদের সামনে চলে আসছিল যে সরকারি চাকরি, পার্মানেন্ট চাকরি কত প্রদান করা হয়েছে, আমাদের কাছেও তথ্য আছে, কিন্তু যেহেতু আমরা এই তথ্য নিয়ে এখন আমরা এই জায়গাতে বসিনি, কাজেই সঠিকভাবে আপনাদের কাছে আমি তথ্যটা এখন তুলে দিতে পারছি না, কিন্তু পরবর্তী সময়ে আমরা দিতে পারব। কিন্তু এইটা তো মানতে হবে, আমাদের এই সরকার আসার পর এই ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের, মানে সরকারি যারা চাকরি পাবে
কর্মসংস্থান হবে, চাকরি পাবে সরকারি চাকরির ক্ষেত্রে 100% ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি আমাদের সরকার অ্যাডপশন করেছে। বিগত দিনে আমরা দেখেছি এই রাজ্যের বুকে বেকারদের নিয়ে এই রাস্তায় মিছিল করিয়েছে লাল ঝান্ডা হাতে নিয়ে, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরাবাদ। এখন তো জিজ্ঞেস করবেন সরকারি যারা বেকাররা কর্মসংস্থান যারা চাকরি পাচ্ছেন সরকারি চাকরি, কোনো নেতা মন্ত্রী আমলার বাড়িতে যেতে হয় না, তাদের যোগ্যতা প্রমাণ করে তারা সেই সরকারি চাকরিগুলি পাচ্ছে। যার ফলে বিগত দিনে আমরা দেখেছি বরজলার প্রাক্তন বিধায়ক জুমু সরকার পর্যন্ত সরকারি চাকরি পেয়েছে। এর থেকে বড় জলজ্যান্ত দৃষ্টান্ত সরকারের নীতি নির্দেশিকা, এর থেকে জলজ্যান্ত উদাহরণ আর কি হতে পারে? তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কর্মসংস্থানের কথা আমরা বারবার বলছি, প্রায় 1 লক্ষ লোকের আমরা বেকারের কর্মসংস্থান, আমরা স্লোগানে বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে আমাদের সরকার বিভিন্নভাবে আজকে রাজ্যের বুকে শুধু সরকারি চাকরি নয়, সরকারি চাকরি তো দেখেছেন আপনারা কিছুদিন আগে নতুন পোস্ট যেগুলি রয়েছে সেগুলি ক্রিয়েট করে সেখানে রাজ্যের বেকারদের সরকারি চাকরির ক্ষেত্রে সেগুলি অ্যাডভার্টাইজমেন্ট করেছে। সেগুলিও নিষ্ঠার সঙ্গে পরীক্ষা হবে, যার যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী সেখানে নির্ণয় করা হবে। কিন্তু তার পাশাপাশি রাজ্যের বুকে যাতে কর্মসংস্থান হয়, বেকারদের যাতে সঠিকভাবে লোন নিতে পারে, আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত বিভিন্ন স্কিমের মাধ্যমে যাতে লোন নিয়ে তার জীবিকা অর্জন করতে পারে, তার লক্ষ্যমাত্রা রেখে সরকার কাজ করছে। আপনার দেওয়া তথ্যগুলো প্রায় সরকারি তথ্যই বলা যায়। পার্টির তরফে কি কোনো মনিটরিং থাকছে কি মানে সরকারি তথ্যের সাথে বাস্তবের কাজে? নিশ্চয়ই আমাদের কাছে রয়েছে আপনারা কিন্তু ত্রুটি ধরা পড়ছে? ত্রুটি ধরা পড়ছে, যেগুলি ত্রুটি ধরা পড়ছে সেগুলি আমরা শুনুন, সরকার তার পলিসি নির্ণয় করবে। বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ত্রুটি যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা যেরকম ত্রুটি অনেক সময় ধরিয়ে আমাদেরকে দেখিয়ে দেন, সেরকম আমাদের নিচু লেভেল অবধি, আমাদের বুথ লেভেল অবধি আমাদের কাছে পৃষ্ঠাপ্রমুখরা রয়েছেন, তারাও অনেক সময় ত্রুটি আমাদের মধ্যে ধরিয়ে দেন। সেইগুলি রেকটিফিকেশনের জন্য আমরা সরকারকেও বলি বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বলি। একটা বিষয় আজকে অনেকদিন ধরে জিএ আছে বলা যায়, এটা মানে অনেকটাই মাঝে মাঝে খুব উজ্জীবিত হয়। শব্দটা খুব পরিচিত রাজ্য রাজনীতির ক্ষেত্রে, সংস্কারপন্থী। আজকের দিনে আপনাদের বর্ষপূর্তির অনুষ্ঠান, সেই বর্ষপূর্তির অনুষ্ঠানে কয়েকজন বিধায়ককে দেখা যায় যারা বিভিন্ন সময় বিতর্কিত বা বিতর্ক মন্তব্য বা একটা চর্চার বিষয় হয়েছে। আপনাদের যারা ঘনিষ্ঠ তারা সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছে, বিভিন্ন ভাষণে অভ্যন্তরীণ কর্মসূচির মাধ্যমে সরাসরি নাম বলেও কটাক্ষ করা হয়েছে। বর্দালি পার্টির অফিসের উদ্বোধনে মানে মন্ডল কার্যালয় উদ্বোধনে স্থানীয় বিধায়ককে দেখা যায় না। বর্তমানে অনেকগুলো কর্মসূচিতে 1-2 বিধায়ককে ওই কর্মসূচিতে দেখা যায়। ঠিক আজকের দিনে আপনাদের এই সংস্কারপন্থী বা কয়েকজন বিধায়ককে বাদ দিয়ে পার্টির কর্মসূচি, মন্ডলের কর্মসূচি সামনে দুটো বৃহৎ যোগ্য বলা যায়, সেটা এডিসি কিংবা পুর সংস্থা নির্বাচন। ঠিক আজকের দিনে এক কথায় যদি বলা হয় এই বিষয়টা কিভাবে, মানে এটা কি আপনাদের অভ্যন্তরীণ বিষয় না, বিষয়টা একেবারে এখন ছড়িয়ে পড়েছে, দিল্লি থেকে নেতারা রাজ্যে আসলে চর্চাটা আরো বেশি? দেখুন, এই ব্যাপারে আমাদের রাজ্য প্রভারী রয়েছেন, রাজ্যের প্রদেশ কমিটির মাননীয় সভাপতি রয়েছেন, ওনারা সঠিকভাবে বলতে পারবেন। কিন্তু যেহেতু এই প্রসঙ্গটা আপনি এনেছেন, ভারতীয় জনতা পার্টি নীতিনিষ্ঠ পার্টি। ভারতীয় জনতা পার্টিতে কোনো সংস্কারপন্থী, বিসংস্কারপন্থী এরকম কোনো টিম নেই। আমাদের বড় সংসার, তো সংসারের মধ্যে অনেক ভাইদের মধ্যে অনেক ভুল ত্রুটি অনেক কিছু হয়, সেগুলি নিজেদের মধ্যেই আলোচনার মাধ্যমে সমস্ত কিছু সমাধান হয়। তো যেহেতু আমাদের গার্জেন রয়েছেন, আমাদের প্রভারী রয়েছেন বিনোদ শঙ্করজি, আমাদের রাজ্য সভাপতি রয়েছেন, তদুপরি আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি রয়েছেন, সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা সবাই মিলিতভাবে, আমরা সবাই ভারতীয়, কে সংস্কারপন্থী, আমরা সবাই দীর্ঘদিন ধরে আমরা এই ত্রিপুরা রাজ্যে এই স্বাধীনতার জন্য আমরা একসঙ্গে সবাই লড়াই করেছি, আগামী দিনেও আমরা লড়াই করব।
কিছু বিপথিগামী কিছু বিরোধী শক্তি সেগুলি বেশি করে প্রচার করছে। কিন্তু আমরা সবাই মিলিতভাবে, কেউ দুর্বল ভাববেন না ভারতীয় জনতা পার্টিকে। ভারতীয় জনতা পার্টি বিগত দিনেও শক্তিশালী ছিল, এখনও শক্তিশালী রয়েছে। একই প্ল্যাটফর্মের থেকে আমরা আগামী এডিসি নির্বাচনে আমরা লড়াই করব এবং সামনে আগত যে পৌরসভা নির্বাচন সেখানেও আমরা ভারতীয় জনতা পার্টি লড়াই করবে এবং জয় ভারতীয় জনতা পার্টির নিশ্চিত। আমরা শুধু অপেক্ষা রয়েছি বাংলা এবং আসাম সহ বিভিন্ন রাজ্যে যে নির্বাচন হবে সেখানে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে, সেই দৃষ্টিকোণ রেখে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আমার একটা কোশ্চেন ছিল, আজকে যে প্রোগ্রামটা হয়েছে সেখানে দেখা গেছে জনজাতি যে মোর্চার ওখানে এমএলএরা আসেনি। আর শোনা যাচ্ছে যে গতকালকে যে সিট শেয়ারিং এর ব্যাপারটা নিয়ে এসে মানে একটু পরিবেশটা একটু গরম আছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এর সাথে আমি একটু যুক্ত করি, যেটা একেবারে প্রকাশ্যে চলে এসেছে, বিজেপি এবং জনজাতি মোর্চার সঙ্গে চরম সংঘাত চলছে ডিসি নির্বাচন। সেটা মানে কল্পিত কিনা জানি না, বাস্তব জানি না, সেটা একেবারে মানে ছড়িয়ে পড়া একটি মানে কথা বলা যায়। আর বিগত যে ৩-৪ মাসে প্রভারীও এসে গেছেন এখানে ৩বার, আজকেও আছেন এখানে, কিন্তু উনি প্রথম দিন যে প্রেস কনফারেন্স করেছে তারপরে কিন্তু আজ কোনোদিন মানে প্রেস কনফারেন্সও করেনি, বা উনার যে আপনি যে বললেন যে উনি দেখছেন ম্যাটারটা, সেই সম্বন্ধে কিন্তু পার্টিগত তরফ থেকেও আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। আবার এর সাথে যুক্ত উনি তো সুদীপ রায় বর্মন বা অন্যান্যদের বাড়ি করেও গেছে, মানে এটাকে আপনাদের দলীয় শৃঙ্খলার একটা কোনো দিক, যে কারো কারো বাড়িতে যাবেন, কারো যেমন আপনার বাড়িতে গেছেন বড় প্রমাণ, বা সুব্রতদার বাড়িতে গেছেন না, ভাটিয়াদের বাড়িতে গেছেন না, হাঁটি তিনজনের বাড়িতে আমি বলি 3 বছরের পার্টি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করেছে? তারা কারা? তারা কি ভারতীয় জনতা পার্টির বিধায়ক না? আমরা জানি না। প্রভারী নিশ্চয়ই যেতে পারে। আপনাদের দলের লোকজনে ফেসবুকে লিখে দেয় ওরা কংগ্রেসের সিপিএম এর তারা। ওরা মানে আপনাদের পার্টির এমএলএ হলেও বা মিনিস্টার হলেও ওদেরকে কেন আমরা মিটিং বা কোনো একটা প্রোগ্রামে আপনাদের সাথে একসাথে দেখা যাচ্ছে না? অতি সত্বরই দেখা যাবে সামনে ডিসি নির্বাচন, পৌর নির্বাচন, সেখানে সবাই একসঙ্গে থাকবো আমরা। মান অভিমান থাকতে পারে, সংসার বড় হলে মান অভিমান হয়, সেগুলি আমরা নিজেদের মধ্যে ঠিক করে ফেলবো। আর প্রভারী প্রত্যেকের বাড়িতেই যাবেন, প্রত্যেকের বাড়িতেই যাবেন। আর প্রভারী যেটা বললেন যে মানে প্রেস মিট করেননি, উনি এই নিয়ে 4 বার এসছেন। গত কিছুদিন আগে ওনার সফর ছিল, অফিস বেয়ারার, কোর কমিটি, জেলা কমিটি, মোর্চা কমিটি সবার সঙ্গে উনি আলাপ আলোচনা করেছেন, সবার সঙ্গে উনি মিটিং করেছেন এবং আগামী এডিসি নির্বাচনের রণকৌশল উনি তৈরি করেছেন। এবং এই মানে আজকেও উনি এসছেন এই 3 বছর পূর্তি উপলক্ষে। এবং আমি প্রথমেই বলেছি যে আমরা সবাই মিলিতভাবে আগামী এডিসি নির্বাচনে আমরা লড়াই করব। মান অভিমান থাকতেই পারে, হতেই পারে, তো সেটা আমরা নিজেদের মধ্যে ঠিক করে আগামী দিন লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। তাহলে আমার আমার একটা প্রশ্ন, একটা কোশ্চেনের অ্যানসার এখনো বাকি আছে, যে আজকে জনজাতি মোর্চার যে এমএলএরা যায়নি, সেটা কি মানে সিট শেয়ারিং নিয়ে সেটা মানববিমানের কোনো একটা ব্যাপার আছে যে সেই কারণেই যায়নি, বা এখন পর্যন্ত বিজেপির তরফ থেকে কিন্তু নাম অ্যানাউন্স করা হয়নি? আমাদের আলাপ আলোচনা চলছে, আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী, সাংসদ, প্রভারী, রাজ্য সভাপতি সবার সঙ্গে আলোচনা চলছে। আপনারা আশা করি আজকে রাত্রের মধ্যেই আমাদের সমস্ত খবরাখবর, যা আমরা এডিসি নির্বাচনে কয়টিতে আমরা প্রার্থী দেব এবং কারা কারা প্রার্থী হবেন, সমস্ত কিছু ঘোষণা হয়ে যাবে। তাহলে আমার লাস্ট কোশ্চেন, আপনারা কি এককভাবে লড়াই করবে? আজ কিছুক্ষণ আর এই উত্তরটার জন্য কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। আবার আপনারা লড়াই দেন? না, আসার দরকার নেই, আপনার কাছে খবর পৌঁছে যাবে। অসুবিধা কি আছে? একটা শাসক দল না, দেখুন, ভারতীয় জনতা পার্টি অ্যালায়েন্সে বিশ্বাস করে। আমরা যদি দেখি আমাদের অটল বিহারী বাজপেয়ী যে সরকার, এনডিএ সরকার, এই ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার 27টি দল নিয়ে আমাদের মাননীয় অটল বিহারী বাজপেয়ীজির সরকার পরিচালিত হয়েছিল। আপনি যদি বিহারের নির্বাচনও যদি আপনি দেখেন, বিহারেও আমাদের যে জোট শরিক তাকে কিন্তু আমরা প্রাধান্য দিয়ে সেখানে বিহারে আমরা নির্বাচন লড়াই করেছি, আমরা সেখানে সাকসেস হয়েছি।
আমরা জোট সঙ্গীকে সঙ্গে নিয়েই আমরা দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টি সেই ইতিহাস সৃষ্টি করেছে। এই ত্রিপুরা রাজ্যেও আমরা চাই যে আমাদের জোট সঙ্গীকে নিয়ে আমরা বিগত দিনেও লড়াই করেছি, আগামী দিনেও লড়াই করব। মানে তৃতীয় ইঞ্জিনও জোট সঙ্গী হচ্ছে, তৃতীয় ইঞ্জিন কি জোট সঙ্গী নিয়ে হচ্ছে? এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এখনই উত্তর চাই। ধন্যবাদ সবাই, ধন্যবাদ।